বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ভোলাহাট সরকারি মহিলা কলেজ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রভাবে সমগ্র পৃথিবী যখন বিপর্যস্ত, আর্থিক, সামাজিক, মানবিক উন্নয়ন যখন ব্যাহত, তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থাও আজ বিপর্যস্ত। এই প্রতিকূল অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে কিছুটা এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায়ের অপরাধমূলক আচরণ, বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বিচ্যুতিমূলক আচরণের ধারণা। অর্থাৎ বিচ্যুতিমূলক আচরণ বলতে আমরা কি বুঝি? সাধারণত প্রতিটি সমাজেরই কতগুলো বিশেষ নিয়মনীতি, মূল্যবোধ ও আদর্শ থাকে, যার ধারাবাহিকতায় বা সেই অনুসারে ব্যক্তির সমাজে যে আচার আচরণ প্রত্যাশা করা হয়, সেই আচরণকে বলা হয় প্রত্যাশিত আচরণ বা আকাঙ্ক্ষিত আচরণ। আর এই প্রত্যাশিত আচরণের পরিপন্থী তথা সামাজিক আদর্শ মূল্যবোধের পরিপন্থী আচরণকে বলা হয় বিচ্যুত আচরণ। এই বিচ্যুতমূলক আচরণ বলতে আমরা সাধারণত বুঝি সমাজ অনাকাঙ্ক্ষিত আচরণ। বিচ্যুতমূলক আচরণের সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডিংস বলেছেন, কোনো সমাজ বা সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক জনসাধারণ কর্তৃক গৃহীত আদর্শ বা রীতিনীতির অনুসরণ না করাকে বিচ্যুতি বলে। অর্থাৎ কোনো সমাজের জনসমষ্টির যে প্রত্যাশিত আচরণ, সে আচরণের বহির্ভূত আচরণই হচ্ছে বিচ্যুতমূলক আচরণ। আবার ডেভিড পোপেনো তার সোশিওলজি গ্রন্থে বিচ্যুতিমূলক আচরণের সংজ্ঞায় বলেন, বিচ্যুতমূলক আচরণ হচ্ছে সেই আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। আবার সমাজবিজ্ঞানী আর্থি শেফার তার সোশিওলজি গ্রন্থে বলছেন, বিচ্যুতিমূলক আচরণ এমন আচরণ যা কোনো গোষ্ঠীর বা সমাজের প্রত্যাশিত আচরণের মানকে ভঙ্গ করে। এই প্রামাণ্য সংজ্ঞাগুলি থেকে আমরা এ অবস্থায় দাঁড়াতে পারি যে কোনো সমাজের প্রচলিত নিয়ম বিধি বা বিধি ব্যবস্থাকে অমান্য করে বা অগ্রাহ্য করে যদি কোনো ব্যক্তি কোনো আচরণ প্রদর্শন করে, সমাজ অনাকাঙ্ক্ষিত আচরণ প্রদর্শন করে, তবে সেই আচরণকে আমরা বলতে পারি বিচ্যুত আচরণ। আর ওই আচরণকারী ব্যক্তিকে আমরা বলতে পারি
বিচ্যুত আচরণকারী। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মিথ্যাচার, পাপাচার, সমাজে মুরব্বীদের যথাযথ মূল্যায়ন না করা বা সম্মান প্রদর্শন না করা, ছোটদের প্রতি স্নেহপ্রবণ না হওয়া, দরিদ্রদের অবহেলা করা ইত্যাদি হচ্ছে বিচ্যুতমূলক আচরণ। আমরা এবার আলোচনা করব বিচ্যুতমূলক আচরণের বৈশিষ্ট্য। কোন কোন আচরণের বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আচরণকে বিচ্যুতমূলক আচরণ বলা যেতে পারে। প্রথমত বিচ্যুতমূলক আচরণ হচ্ছে আপেক্ষিক বিষয়। কেননা সময় ভেদে বিচ্যুতমূলক আচরণ একই সমাজে কখনো বিচ্যুতমূলক আচরণ, আবার কখনো সেটি বিচ্যুতমূলক আচরণ নয়। দ্বিতীয়ত, বিচ্যুতমূলক আচরণ সামাজিক আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী, অর্থাৎ যে সমাজভেদে যে আচরণ, মূল্যবোধ এবং আদর্শ আছে, সেই আদর্শের পরিপন্থী কাজই হচ্ছে বিচ্যুতমূলক আচরণ। বিচ্যুতমূলক আচরণ সমাজ কর্তৃক অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়, অর্থাৎ এই আচরণটি সমাজের মানুষ বা সমাজস্থ ব্যক্তিবর্গ মেনে নেন না, এবং এই আচরণের কারণে সমাজে ওই বিচ্যুত আচরণকারী ব্যক্তির নিন্দা পোষণ করা হয়। বিচ্যুতমূলক আচরণ সাধারণত সমাজবাসীর দৃষ্টিতে অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং পরিত্যাজ্য। পঞ্চমত, বিচ্যুতমূলক আচরণ ব্যক্তিগত, আদর্শগত এবং সামাজিকভাবে ক্ষতিকর, অর্থাৎ বিচ্যুতমূলক আচরণকারী ব্যক্তি নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, আদর্শগত ক্ষতি হয় সমাজের, আবার সার্বিক সমাজের ক্ষতি হয়। বিচ্যুতমূলক আচরণ কালক্রমে সাধারণ আচরণে পরিগণিত হতে পারে, অর্থাৎ এক সময়ে বিচ্যুত আচরণ আর এক সময়ে বিচ্যুত আচরণ নাও হতে পারে। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমরা বর্তমান সমাজের একটু দৃষ্টি দিলেই দেখতে পাই ছেলেদের, বিশেষ করে উঠতি ছেলেদের চুল কাটা স্টাইল, একদিক কাটা অথবা মাথার 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগের 1 ভাগ চুল কাটা, বাকিটা বড় বড় করে ছেড়ে দেওয়া। এটি কিন্তু সমাজের মানুষের কাছে নিন্দনীয়। বর্তমানে দেখা যেতে পারে এটি 2 বছর, 3 বছর বা 5 বছর পরে এটি আমাদের সমাজে বা এখনই অনেকটাই হয়তো এটি স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। স্থান, কাল, গোষ্ঠী ও সমাজভেদে সামাজিক আদর্শ, মূল্যবোধ ভিন্নতর হয় বলে বিচ্যুতমূলক আচরণের ক্ষেত্রেও বিচ্যুতমূলক আচরণের রূপও ভিন্ন হতে পারে। আবার বিচ্যুতমূলক আচরণ সমাজ কাঠামোর সাথে সংযুক্ত। এক্ষেত্রে আমরা বলতে পারি এই জন্যই সমাজ কাঠামোর সাথে সংযুক্ত যে বিচ্যুতমূলক আচরণের কারণেই হয়তো নতুন নতুন বিধি নিয়মের সৃষ্টি হয় সমাজে। বিচ্যুতমূলক আচরণ অপরাধ হয়, তবে এটি অপরাধের প্রথম স্তর বলা যেতে পারে। বিচ্যুতমূলক আচরণকে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম বিচ্যুতমূলক আচরণ কি, বিচ্যুতমূলক আচরণের বৈশিষ্ট্যাবলী।
আমরা এবার যে আলোচনাটি করব সেটি হচ্ছে বিচ্যুতমূলক আচরণের কারণ। সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানীদের মতে বিচ্যুতমূলক আচরণের জন্য সমাজে দুই ধরনের উপাদান দায়ী। একটি হচ্ছে জৈবিক উপাদান আর একটি হচ্ছে সামাজিক উপাদান। সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানীদের মতে বিচ্যুতমূলক আচরণের সাধারণত তিনটি কারণ লক্ষ্য করা যায়। প্রথমত শারীরিক কারণ। শারীরিক কারণের মধ্যে অপরাধ বিজ্ঞানী ল্যামব্রোসো বলেছেন শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। এই শরীরবৃত্তীয় বা শারীরিক কারণগুলোর মধ্যে যেমন বিকলাঙ্গতা, মানসিক বিকাশের ত্রুটি বংশগতভাবে বা উত্তরাধিকার সূত্রে বা জিনগতভাবে ক্রোমোজোমের ধারাবাহিকতা, এইগুলোই হচ্ছে শারীরিক কারণ বা জৈবিক কারণ। যখন কোনো ব্যক্তি কোনো স্বাভাবিক মানুষের চাইতে শারীরিকভাবে অক্ষম বা অসমর্থ থাকে, সে হীনমন্যতায় ভোগে, সেই কারণে সে বিচ্যুতমূলক আচরণ করতে পারে। দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে প্রতিকূল পরিবেশ, দারিদ্রতা, পারিবারিক অশান্তি, পারিবারিক সদস্যদের বিচ্ছেদ, ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ, আদর্শ ও মূল্যবোধের বিকাশে বিঘ্ন, দ্রুত সামাজিক পরিবর্তন, পরস্পর বিরোধী মনোভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধবিগ্রহ ইত্যাদি। এক্ষেত্রে আমরা যেমন পারিবারিক অশান্তির কারণে শিশুর সুষ্ঠু মানসিক বিকাশ না হলে সে হীনমন্যতায় ভোগে। যেমন পরিবারের পিতামাতার মধ্যে প্রতিনিয়ত কলহ, পরিবারের বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণে যখন পিতামাতা দুই জায়গায় অবস্থান করে তখন শিশু হীনমন্যতায় ভোগে। এই অবস্থায় শিশু বিচ্যুতমূলক আচরণ করতে পারে, স্বাভাবিক আচরণ নাও করতে পারে। আবার পারিবারিক পরিবেশে পরিবেশের দ্বারা আঘাতপ্রাপ্ত ভয়ে হীনমন্যতায় সে তার নিজের বিকাশকে ত্বরান্বিত করতে ব্যর্থ হয়, অসমর্থ হয়। এই অবস্থায় সে বিচ্যুতমূলক আচরণ করতে পারে। পারিবারিক পরিবেশের কারণে, পরিবেশগত কারণে, দারিদ্রতার কারণে, এছাড়া হতাশা, চাপ, ব্যর্থতা ইত্যাদি কারণেও বিচ্যুতমূলক আচরণ করে থাকে। দারিদ্র্যের অভাবে হীনমন্যতায় ভোগে। কোনো ব্যক্তির যোগ্যতা থাকা সত্ত্বেও সে যখন কাজ পায় না তখন সে বিচ্যুতমূলক আচরণ করতে পারে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। এবারে আসি আমরা সংস্কৃতি, সামাজিক কারণ। সাংস্কৃতিক সামাজিক কারণগুলোর মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে অপসংস্কৃতির অনুপ্রবেশ।
আমরা আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করলে খেয়াল করব যে পশ্চিমা সংস্কৃতি অথবা ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশ করায় আমাদের যে সমাজ কাঙ্ক্ষিত আচার আচরণ, সেই আচরণে অনেকে অসমর্থ হচ্ছে। অর্থাৎ দুই সংস্কৃতির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টির কারণে বিচ্যুতমূলক আচরণ করতে পারে। তারপরে সম্পদের অসম বন্টন ও সমাজে ব্যক্তির অবস্থান। যখন সমাজে সম্পদের অসম বন্টনের কারণে ব্যক্তি নিজের সামাজিক অবস্থানকে বুঝতে শেখে, তার মনে হয় সে নিচু শ্রেণীর, সে মন খুলে কথা বলতে পারে না অথবা মন খুলে আচরণ করতে ভয় পায়, অর্থাৎ সে মানসিকভাবে বিপর্যস্ত। এ অবস্থায় ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। সামাজিক কুসংস্কার। প্রতিটি সমাজেরই কিছু না কিছু কুসংস্কার থাকে, আর এই কুসংস্কারের কারণেই অনেক সময় ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। যেমন আমাদের সমাজে এক সময় ছিল সন্ধ্যার পরে কাউকে কোনো খাদ্য সামগ্রী অথবা অর্থ দিলে ঘরের লক্ষ্মী চলে যাবে। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি এই ধরনের আচরণ কেউ করে, তাহলে বুঝে নিতে হবে তার ভিতরে কুসংস্কারের কারণে, সামাজিক কুসংস্কারের কারণে সে এই আচরণটি করছে। জালিয়াতি। জালিয়াতির কারণেও অনেক সময় ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। কারণ যখন আমরা প্রতিনিয়ত খবরের কাগজে অথবা বিভিন্ন অনলাইনের মাধ্যমে জানতে পারি কোনো ব্যক্তি জালিয়াতির শিকার হয়েছে, এই জালিয়াতির শিকার হওয়ার ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। বা কেউ কারো জমি কাগজপত্র নকল করে দখল করে নিচ্ছে, এই অবস্থায় ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। তারপর আসে ভাষাগত ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব। ভাষাগত ও সাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণেও ব্যক্তি বিচ্যুতমূলক আচরণ করতে পারে। এই গেল আমাদের বিচ্যুতিমূলক আচরণের ধারণা, বিচ্যুতমূলক আচরণের বৈশিষ্ট্যাবলী, বিচ্যুতমূলক আচরণের কারণ। এবার আমরা আসি অপরাধের ধারণা, অর্থাৎ কোন আচরণকে আমরা অপরাধমূলক আচরণ বলবো। সাধারণত কোনো ব্যক্তি যখন তার সমাজ যে প্রচলিত বা রাষ্ট্রে প্রচলিত আইনের পরিপন্থী কোনো কাজ করে, সেটিকে অপরাধমূলক আচরণ হিসাবে আখ্যায়িত করা হয়। অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড বলেন, সমাজ ও আইন বিরোধী সকল কর্মকাণ্ডই অপরাধ। অর্থাৎ কোনো সমাজের ও রাষ্ট্রের প্রচলিত আইনের পরিপন্থী কোনো কাজ বা কোনো আচরণ করাকে অপরাধ বলা হয়ে থাকে। ম্যাকেঞ্জি তার ম্যানুয়াল অফ ইথিক্স গ্রন্থে বলেন, অপরাধ বলতে সেই সকল কাজকে বোঝায় যা সমাজ ও আইনের বিরুদ্ধে এবং রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ও শাস্তিযোগ্য। আবার কনিক বলছেন, কোনো গোষ্ঠী বা সমাজ কর্তৃক দৃঢ়ভাবে নিষিদ্ধ কর্মকাণ্ডই মানবিক কর্মকাণ্ডই হচ্ছে অপরাধ। আবার ডেভিড পোপেনও বলছেন যে অপরাধমূলক আচরণ, অপরাধ হচ্ছে এমন এক ধরনের আচরণ যা আইন
সমাজ ও আইনের পরিপন্থী এবং যার জন্য ব্যক্তিকে বিধি অনুযায়ী শাস্তি দেওয়া যেতে পারে। অতএব আমরা বলতে পারি যে কোনো সমাজ বা রাষ্ট্রের প্রচলিত আইনের পরিপন্থী সকল কাজ বা আচরণই হচ্ছে অপরাধমূলক আচরণ, এবং যে আচরণের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা এবারে আসি অপরাধের বৈশিষ্ট্য। অপরাধ হচ্ছে এমন এক ধরনের আচরণ বা কাজ যা অন্যের জন্য ক্ষতিকর। অর্থাৎ অপরাধ যখন অপরাধকারী করে, যার বিরুদ্ধে অপরাধ করে, কারো চুরি করলো, ছিনতাই করলো, এই কাজের জন্য ওই ব্যক্তির ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, কখনো কখনো মান সম্মানগতভাবে ক্ষতি হচ্ছে, কখনো শারীরিকভাবেও ক্ষতির সম্ভাবনা থাকছে, কখনো জীবনের ক্ষতি হচ্ছে। তাহলে অপরাধটা হচ্ছে সেই আচরণ যে আচরণের জন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধন হয়ে থাকে। অপরাধ অবশ্যই আইনে নিষিদ্ধ থাকতে হবে, অর্থাৎ যে কাজটি করলে সেটিকে অপরাধ হিসাবে পরিগণিত করা হবে সেটি দেশীয় আইনে বা সমাজের আইনে লিপিবদ্ধ থাকতে হবে। তৃতীয়ত, ইচ্ছা পোষণ ও কর্ম সম্পাদন উভয় সংযুক্ত থাকতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছা পোষণ করে আমি কোনো অপরাধ করব, কিন্তু সে কর্ম সম্পাদন করলো না, অর্থাৎ অপরাধ করার ইচ্ছা পোষণ করলো কিন্তু সেটিকে বাস্তবায়ন করলো না, সেক্ষেত্রে কিন্তু সেটি অপরাধ বলে পরিগণিত হবে না। আবার চতুর্থত, অপরাধের জন্য শাস্তির বিধান থাকতে হবে এবং সেটি অবশ্যই আইনে লিপিবদ্ধ থাকতে হবে। অর্থাৎ কোন অপরাধের কি পরিমাণ শাস্তি সেটা আইনে লিপিবদ্ধ থাকতে হবে। তারপরে আসি, অপরাধ একটি আপেক্ষিক বিষয়, কেননা স্থান কাল পাত্রভেদে অপরাধ পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ মুসলিম সমাজে বা আমাদের সমাজে যে কাজটি অপরাধ, পশ্চিমা সমাজে সেটি অপরাধ নয়। তাহলে স্থান কাল সমাজভেদে অপরাধের পার্থক্য হতে পারে। এবারে আমরা আসি অপরাধের প্রকারভেদ। অপরাধের প্রকারভেদে আমরা প্রথমেই যেটি বলতে পারি সেটি হচ্ছে গতানুগতিক অপরাধ। গতানুগতিক অপরাধ বলতে আমরা বুঝব সেই অপরাধকে যেটি প্রতিনিয়ত হয়ে থাকে, হরহামেশাই হয়ে থাকে, অথবা প্রাচীন কাল থেকে আবহমান কাল ধরে সেটি সমাজে চলে আসছে, যেমন চুরি ডাকাতি অথবা বন্যপ্রাণী বাসায় ধরে রাখা, এগুলোকে বলা হচ্ছে গতানুগতিক অপরাধ। তারপরে আসে ভদ্রাবেশী অপরাধ। সাধারণত সমাজের উঁচু স্থানে কোনো ব্যক্তি যে অপরাধগুলি করে থাকে সেগুলিকে বলা হয় ভদ্রাবেশী অপরাধ। উচ্চ স্থানের ব্যক্তি বলতে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, শিল্পপতি অথবা বড় ব্যবসায়ী যে অপরাধ করে থাকে সেই অপরাধগুলিকে বলা হয় ভদ্রাবেশী অপরাধ। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কর ফাঁকি দেয়া, শুল্ক ফাঁকি দেয়া, মিথ্যা সাক্ষ্য দান করা,
কারো সম্পদ জালিয়াতি করা ইত্যাদি। তারপরে আসে সংগঠিত অপরাধ। যখন একাধিক ব্যক্তি পরিকল্পনা করে কোনো অপরাধ সংগঠন করে সেটিকে বলা হয় সংগঠিত অপরাধ। এই অপরাধের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শিশু নারী পাচার, অথবা পরিকল্পিতভাবে কোনো ব্যক্তিকে খুন করা, অথবা পরিকল্পিতভাবে বা সংঘবদ্ধভাবে, এক কথায় সংঘবদ্ধভাবে যখন কোনো অপরাধমূলক আচরণ করা হয় সেটিকে বলা হয় সংগঠিত অপরাধ। এবারে আসি আমরা চতুর্থত হচ্ছে ক্ষতিগ্রস্ত অপরাধ বা স্বীকারবিহীন অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে সাধারণত যে ব্যক্তি অপরাধ করে সেই ব্যক্তিরই কেবলমাত্র ক্ষতি সাধন হয়ে থাকে, সমাজে অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয় না। সামাজিকভাবে ক্ষতি হয় কিন্তু কোনো ব্যক্তির শারীরিক বা অর্থনৈতিক ক্ষতি হয় না। যেমন মাদকদ্রব্য সেবন করা, জুয়া খেলা, এইগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত অপরাধ। আর এই অপরাধের ক্ষেত্রে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণেই কিন্তু এই ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ দায়ের করা হয় না। পঞ্চমত আমরা বলতে পারি সেটি হচ্ছে কিশোর অপরাধ। কিশোর অপরাধের ক্ষেত্রে বাংলাদেশি দণ্ডবিধি আইন অনুযায়ী 7 থেকে 16 বছরের কিশোরেরা যদি কোনো অপরাধমূলক আচরণ করে থাকে সেটিকে বলা হয়ে থাকে কিশোর অপরাধ। এক্ষেত্রে চুরি, ছিনতাই, অহেতুক মারামারি এগুলোকে বলে কিশোর অপরাধ। এছাড়াও আমরা অপরাধের আরও ধরন দেখতে পাই, যেমন সাইবার অপরাধ। বর্তমানকালে এটি একটি অপরাধ। আমরা পেপার পত্রিকা বা সংবাদের মাধ্যমে জানতে পারি যে কোনো ব্যাংকের হিসাব জব্দ হয়ে গেছে বা টাকা উধাও হয়ে গেছে, অথবা ফেসবুক বা কোনো আইডি হ্যাক করে নিচ্ছে। তো এটি হচ্ছে সাইবার অপরাধ। এই গেল আমাদের অপরাধের প্রকারভেদ। আমরা এবার আসি বিচ্যুতি ও অপরাধের মধ্যে পার্থক্য। আমরা জানি বিচ্যুতি এবং অপরাধ দুটি সামাজিকভাবে ক্ষতিকর, কিন্তু এই দুই অপরাধের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। প্রথমত, বিচ্যুতিমূলক আচরণ বলতে সেই আচরণকে বলা হয় যা সমাজের অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত ও পরিত্যাজ্য। অপরদিকে অপরাধ বলতে বোঝা হয় কোনো সমাজ ও রাষ্ট্রের আইন বিরোধী কর্মকাণ্ড। তাহলে আমরা এখানে দেখতে পাই যে বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে সমাজ পরিপন্থী আচরণ, আর অপরাধমূলক আচরণ হচ্ছে সেই রাষ্ট্র বা আইনের পরিপন্থী আচরণ। দ্বিতীয়ত, অপরাধমূলক আচরণের জন্য কোনো শাস্তির নির্দিষ্ট বিধান নাই, তবে এক্ষেত্রে শাস্তি সমাজবাসী দিলে দিতেও পারে। কিন্তু অপরাধের ক্ষেত্রে অপরাধ আইনে বা সেই সমাজ বা রাষ্ট্রের প্রচলিত আইনে অপরাধের নির্দিষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা রয়েছে। বিচ্যুতিমূলক আচরণ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। অপরপক্ষে অপরাধমূলক আচরণকে, বিশেষ করে কিশোর অপরাধকে অপরাধমূলক আচরণের জন্য সংশোধনের বা সংশোধনাগার থাকে। আবার বড় অপরাধীদের আচরণ সংশোধনের জন্য প্যারোল এবং প্রবেশনের
সাহায্য নেওয়া হয়। সকল অপরাধী বিচ্যুতিমূলক আচরণ, কিন্তু সকল বিচ্যুতিমূলক আচরণ অপরাধ নয়। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি চুরি করা বা ডাকাতি করা, এটি অপরাধ। আবার এটি সমাজের জন্য ক্ষতি করা, এটি বিচ্যুতিমূলক আচরণ। আবার সকল বিচ্যুতিমূলক আচরণ অপরাধ নয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কোনো ব্যক্তি তার মুরব্বীদের সম্মান করবে না, অথবা সে মিথ্যা কথা বলছে, এটি বিচ্যুতিমূলক আচরণ। এটির জন্য শাস্তির কোনো বিধান নাই, এটি সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসগুলি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি শ্রবণ করো এবং সেই অনুযায়ী একটু বইয়ের সাথে সম্পর্ক রাখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আর আগামী দিন ইনশাআল্লাহ আমি তোমাদের এই অধ্যায়েরই বিচ্যুতিমূলক আচরণের তত্ত্ব, অপরাধমূলক আচরণের কারণ, অপরাধমূলক আচরণ কিভাবে সংশোধন করা যায়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। পরিশেষে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।